নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি ঠিক বিকেল 5টায় 5টার 5 মিশালি। আর এই বুলেটিনের শুরুতেই আমরা নজর রাখবো রানীগঞ্জে সেই ডাকাতির ঘটনার খবরের দিকে। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হলো আরো একজনকে। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শশীকান্ত মালি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইনফরমার হিসেবেই কাজ করত এই শশীকান্ত মালি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি দীপক। দীপক, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? এই শশীকান্ত মালি ইনফরমার হিসেবে কাজ করত, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো? সোনু সিং মাস্টারমাইন্ড, তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে কি লিংক আপ ছিল এর? দেখো, সোনু সিং এবং শশীকান্ত মালি এই দুজনেরই বাড়ি হচ্ছে বিহারের সিওয়ান জেলার রামগড়ের মালি টলা এলাকায় বাসিন্দা। ছোটবেলার থেকেই বন্ধুত্ব সোনু সিং এর সঙ্গে শশীকান্তের। যদিও শশীকান্ত পরে কর্মসূত্রে চলে আসে অন্ডালে দক্ষিণ খণ্ডে থাকতে শুরু করে এবং সোনু সিং থাকে বিহারেই থাকে। কিন্তু ঘটনার 26 দিন আগে সোনু সিং এই শশীকান্তের কাছে আসে এবং তার বাড়িতে আত্মীয় বলে আসে, তার পরিচয় দেওয়া হয় আশেপাশে গ্রামের মানুষকে। আত্মীয় এসছে শশীকান্তের বাড়িতে। এই 26 দিন বাড়িতে থেকেই রেকি করা হয় কিভাবে ডাকাতির ঘটনা ঘটানো হবে এবং কোন পথ দিয়ে পরে ডাকাতির ঘটনা ঘটিয়ে পালাতে হবে, তাতেই পুরোপুরি সাহায্য করে শশীকান্ত। ডাকাতির ঘটনার দিন কয়েক আগে সোনু সিং বিহার থেকে দলবল নিয়ে আসে এবং ডাকাতির ঘটনা ঘটাতে। তখন কিন্তু শশীকান্ত তার নিজের বাড়িতে আশ্রয় না দিয়ে পাশেই এক হোটেলে, অন্ডালের এক হোটেলে তাদের থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে হোটেলে খাওয়া দাওয়া কিন্তু শশীকান্ত নিজের বাড়ি থেকে পৌঁছাতো, এমনটাই পুলিশ জানতে পেরেছে। এবং গোটা ঘটনায়, ডাকাতির ঘটনায় মদত দিয়েছে এক প্রকারে শশীকান্ত, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং শশীকান্তকে কেউ সন্দেহ করতে পারবে না, সে কারণ আত্মীয় পরিচয় দিয়েছিল সোনু সিং এর। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে পড়ে শশীকান্তকে গ্রেপ্তার করেছে। আদালতে তোলা হলে 12 দিনের। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। আপাতত ধন্যবাদ। আর এবার নজর রাখবো বেলঘড়িয়ায় শুট আউটের যে ঘটনা ঘটেছে গতকাল বেলঘড়িয়া রত্তলা মোড়। সেই শুট আউটের ঘটনায় ব্যবহৃত বাইক উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 3 জনকে আটক করা হয়েছে। কিন্তু ব্যবহৃত বাইক উদ্ধার করলো পুলিশ। আপনারা জানেন গতকাল বেলঘড়িয়া রথতলা মোড় এবং সেখানে যে শুট আউটের ঘটনা এবং ঘটনা ঘটানোর পর এই বাইকে করেই দুষ্কৃতীরা কিন্তু চম্পট দেয়। সেই বাইক উদ্ধার করা হয়েছে, পুলিশ উদ্ধার করেছে। কোথা থেকে উদ্ধার করেছে, কিভাবে উদ্ধার করলো, কিভাবে অভিযান চালালো পুলিশ, জানাবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব পুলিশ সূত্রে কি জানতে পারছো, কোথা থেকে এই বাইক উদ্ধার করলো পুলিশ? দেখো, গতকাল বেলঘড়িয়া রথতলাতে এই যে ব্যবসায়ীর ওপরে গুলি চালানোর ঘটনা এবং যেই বাইকে করে দুষ্কৃতীরা এই ব্যবসায়ীর গাড়ির পেছনে ধাওয়া করেছিল এবং তারপরে রথতলা সিগন্যাল পার করার পরে তার গাড়ি লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি করা হয় এবং তারপর শূন্যে 3 রাউন্ড গুলি চালিয়ে তারা কিন্তু পালিয়ে যায়। এবং তারপরে কিন্তু আজকে দুপুরবেলা বেলঘড়িয়া থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় দুষ্কৃতীদের খোঁজে এবং বেলঘড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যে বাইকটি, সেই যে বাইকে করে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল সেই বাইকটি কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধার করে এই মুহূর্তে বেলঘড়িয়া থানায় সেই বাইকটি নিয়ে এসছে। এবং এই বাইকটি বেলঘড়িয়া স্টেশনের সামনে থাকার কারণে তারা কি ট্রেনে করে অন্যত্র পালিয়ে গেল নাকি পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বাইকটি সেখানে রাখা হয়েছে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে বেলঘড়িয়া থানার পুলিশ। বেশ, সঙ্গে থাকো সুবীর। এরই পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখবো বেলঘড়িয়া শুট আউটের ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। আগেই 2 জনকে আটক করা হয়েছিল এবং আজ আরো একজনকে আটক করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, এখনো পর্যন্ত মোট 3 জনকে আটক করা হলো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি কি চাঞ্চল্যকর তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে উঠে এলো?
দেখো এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত শাহজাদ আলী, এই শাহজাদ আলীকে কিন্তু পুলিশ খুঁজছে, বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং এই শাহজাদ আলীর যে যারা সাগরেদ, অর্থাৎ টিটাগড় স্টেশন রোডে যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেগুলো তার সেই প্রমোটিংয়ের কাজ কিন্তু শাহজাদ আলী করছে। এবং এই যে তার কাজের দেখাশোনা, অর্থাৎ তার একদম ঘনিষ্ঠ সাগরেদ সানি, এই সানিকে প্রথমে আটক করে টিটাগড় স্টেশন থেকে, এবং তাকে জিজ্ঞাসা করে জিসি রোড থেকে বিকি বলে আরেকজন যুবককে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আজকে সকালে আরেকজন যুবককে পুলিশ আটক করেছে, কিন্তু সেই তার নাম কিন্তু এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছে না। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সঙ্গে থাকো সুবীর। আরো এক চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বেলঘড়িয়া শুটআউটের ঘটনায় ফের হুমকি ফোন ওই ব্যবসায়ী অজয় মণ্ডলকে। বিহারের জেলে বসেই হুমকি ফোন। আমরা জানি গতকালও তিনি এই অভিযোগ সামনে এনেছিলেন, এবং গতকাল যে ফোন করা হয়েছিল অজয় মণ্ডলকে, পুলিশের সামনেই ফোন করা হয়েছিল, এবং আজ বেলা 1টায় ফের হুমকি ফোন ব্যবসায়ী অজয় মণ্ডলের কাছে। বিহারের জেলে বসেই এই হুমকি ফোন। আগে প্রথমে শোনাবো এই হুমকি ফোনে কি কথোপকথন, কিভাবে থ্রেট দিল ওই দুষ্কৃতী ব্যবসায়ী অজয় মণ্ডলকে। শুনুন আপনারা। टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है। धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए, और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे। कोई भी व्यक्ति आप लोग को पता नहीं करेगा। जी देखिए वहाँ पर ना इतना दिन हम साथ रहे, हाँ समझ जाइएगा लेकिन देखिए आपका कोई नंबर हमारा पास नहीं है जो आपको कांटेक्ट करेंगे। आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे। आराम से अकेले में हमसे बात कीजिए। हाँ बोलिए आपको लग जाना कितना बड़ा बात था बड़ा बात। 7-8 गोली करने का क्या काम था? 1-2 करके आपको डराना है हमको, 1-2 करके छोड़ देता। आपका तो शोरूम में घूमते थे, आपका तो 50 गोली मारता, तो 7-8 चला। हाँ समझे ना, वो आपको मारने का मकसद नहीं था। इसी बात को सोचे, नहीं तो 8 लोगों को चला जाता। क्या फर्क? आपको सिर्फ ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है, बस ये बताना था। हमको भी मालूम है जो सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है। आप लोग अपना काम कीजिए, समझे ना। आप लोग को कोई भी गुंडा, आपको कोई क्रिमिनल, कोई दुनिया जान वहाँ फोन करता है तो वो जिम्मेदारी मेरा। শুনলেন, আজ বেলা 1টায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোন করে এইভাবেই হুমকি দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই ফোন পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু ব্যবসায়ী অজয় মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এক, জেলে বসে, বিহারের জেলে বসে দুষ্কৃতীরা এইভাবে ফোন করছে ক্রিমিনালরা। 2, বারবার এই হুমকি ফোনের কথা কিন্তু ব্যবসায়ী অজয় মণ্ডল জানাচ্ছেন, এবং আজ বেলা 1টাতে সুবোধ সিং সেও ফোন করলো। দেখো এই সুবোধ সিং কিন্তু বেশ কয়েক বছর আগে পানিহাটিতে একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির ঘটনায় কিন্তু এর প্রথমে নাম জড়ায় এবং তারপরে সে গ্রেপ্তার হয়। তারপরে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দুষ্কৃতীদের সাথে লিঙ্ক হয় এবং বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িয়ে পড়ে, এবং তারপরে বিহারের জেলে কিন্তু সে এই মুহূর্তে বন্দী রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেলের ভেতরে বসে সে বিভিন্ন জায়গায় কিন্তু এই তাদের যে সাগরেদ রয়েছে তাদের দিয়ে কিন্তু তার টোটাল কিন্তু এই যে সাম্রাজ্য সে কিন্তু চালিয়ে যাচ্ছে। অজয় মণ্ডলকেও কিন্তু একইভাবে কিন্তু সে টাকা চেয়েছিল, ঈদের জন্য টাকা চেয়েছিল, এবং সেই জায়গাতে সে বলেও ছিল সে দেবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সে না দেওয়ায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো হয়েছে। এবং সে তাকে বলেছিল যে গতকাল তাকে বলেছিল যে সেখানে তার কাছে কাউকে পাঠানোর জন্য, কিন্তু তারপরে যখন কেউ না আসে তখন কিন্তু সে সেখান থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, এবং সেই সময় এই ধরনের ঘটনা ঘটে। এবং জেল থেকে এই ধরনের ফোন, এই নিয়ে কিন্তু পুলিশ মহলকে কিন্তু ভাবাচ্ছে যে জেল থেকে বসে কিভাবে ফোন করে, মানে একদম বিহার থেকে ফোন করে এখানে ব্যবসায়ীদের এইভাবে যে ভয় দেখানো বা এই ধরনের হামলা, এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত পুলিশ মহলের একাংশ। বেশ, সঙ্গে থাকো সুবীর। সুবোধ সিং এর সাথে কি আপনার আগেও কি কোনো কথাবার্তা হয়েছিল? না, ও ফোন করেছিল, আমার ফোন লাগেনি বা ধরিনি,
वो সেটাই বললো যে তুমি ফোন नहीं पकड़ता हमारा। প্রথমবার কি আপনার সাথে কথা হলো? প্রথমবার কথা হলো। গতকাল যে ফোন করেছিল সে কি অন্য লোক ছিল? এই ছিল। উনি তো জেল থেকে বসে আপনাকে এইভাবে, ও তো ওরা তো দেখা করে না, ওদের লোক থাকে এসে অন্য ফোন ধরিয়ে দেবে, কথা বলুন দাদার সাথে। মানে আপনার সাথে শাহজাহাদেরই কথা হয় আর কি। শাহজাহাদের সাথে কি শুভর সিংয়ের কোনো লিঙ্ক আছে বলে মনে হয়? সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনি কি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন? হ্যাঁ 100% আতঙ্কের মধ্যে আছে। গতকাল বেলঘড়িয়ার রথতলায় ব্যবসায়ীর গাড়িতে গুলি বৃষ্টি। গতকাল রমেশ সিং নামে এক ব্যক্তি ফোন করলো এবং আজ বেলা 1টায় সুবোধ সিং নামে একজনের ফোন। গতকাল যে গুলিটা চললো ঘটনা, তারপরে কি শাহজাহাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া আপনি তখন কোথায়? থানাতে। আচ্ছা, আপনার সামনে কে ছিল? আইসি ছিল, তারা আপনার কি নাম আমাদের কমিশনার ছিল? কমিশনার ছিল। আচ্ছা, তারপর দেখালাম হোয়াটসঅ্যাপে কল, ভয়েস, এটাও শুনলো। ওরা তো যে টাইপের যে ফোন নাম্বার দিয়ে করে ওই ফোন নাম্বারে ট্যাগ করা খুব কঠিন। প্রমোটিং এর কাজে তোলা চাওয়ার অভিযোগ, তোলা না পাওয়ার জন্যই হামলা এবং এই হুমকি ফোন বলেই অভিযোগ করছে এই ব্যবসায়ীর পরিবার। স্বভাবতই এই ঘটনার পর কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীর পরিবার এবং ব্যবসায়ীর মধ্যে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সুবীর। তাহলে তোলা না পাওয়ার জন্যই এই হুমকি ফোন এবং গতকাল এই হামলা? হ্যাঁ দেখো, প্রমোটিং সংক্রান্ত বিষয়ের জন্য বিভিন্ন সময়, ব্যবসার জন্য বিভিন্ন সময় কিন্তু টাকা চাওয়া হচ্ছিল। শুধু অজয় মণ্ডল নয়, অজয় মণ্ডলের মতো এবং অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছেও কিন্তু অজয় মণ্ডলের ওপরে যে হামলার ঘটনা গতকাল ঘটলো, এটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে এবং অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন টিটাগড় ব্যারাকপুর অঞ্চলে প্রমোটিং থেকে শুরু করে বিভিন্ন ব্যবসার যে কাজ সেগুলো করতে গেলে কিন্তু টাকা দিতে হবে, এমনটাই কিন্তু শাহজাদ আলী যে ছিলেন তিনি কিন্তু বারবার কিন্তু ফোন করে এইটা এমনি হুমকি দিতেন। এবং এই ধরনের ঘটনায় এই যে স্টেশন রোডে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক, তাদেরও কিন্তু মাস গেলে টাকা দিতে হয় শাহজাদ আলীকে এবং কেউ ভয়ে মুখ খুলতে পারেন না। ঘটনার পর ব্যবসায়ী মহলে একটা কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে এবং একই সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন ব্যবসায়ী মহল। আমাদের ওই কোথাও কাজ হলে এই কাজের জন্যই দিতে হবে, এই কাজের জন্যই দিতে হবে, তোমার কোনো প্রবলেম নেই। কি দিতে হবে? টাকা দিতে হবে। ওরা আমি বলেছিলাম যে ঠিক আছে তুই পাঠা, যতটা হবে আমি দিয়ে দেবো। তো কালকেই পাঠানোর কথা ছিল, পাঠায়নি। খালি আমাকে না, টিটাগড়ে যারা কাজ করছে প্রত্যেকেই ওর সঙ্গে সেটেলমেন্ট আসছে। টিটাগড়ে কাজ করতে গেলে টাকা দিতে। পরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি, বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। কোথা থেকে? বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া হুমকি ও দিয়েছিল, ওকেও আমি দিয়েছিলাম 2-1 বার। তারপর দেখলাম যে এসব লাভ নেই, ও উল্টো পাল্টা। এর আগে ওই टीवीएस जो शोरूम আছে, আমাকে একদিন বললো उसको बोलो 5 लाख रुपया देगा, नहीं तो हम उसको शोरूम उड़ा देगा। ওরাও এদিকে আজ ব্যবসায়ী বাড়িতে যান বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশকে নিশানা বিজেপি নেতার পাল্টা তোপ কুণাল ঘোষের। অজয়দা পুরো 8খানা গুলি চললো, উনি তো আগেও পুলিশকে বলেছেন। তা কি নিরাপত্তা? অ্যাকচুয়ালি পুলিশ তো সব জায়গায় নিরাপত্তা দিতে পারে না, কিন্তু খাকি ওয়ার্দির একটা দম থাকে, সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায়। যখন ক্রিমিনালদেরকে পুলিশ প্রোটেকশন দেবে, ক্রিমিনালরা কাউন্সিলর হয়ে যাবে, ক্রিমিনালরা এমএলএ হয়ে যাবে, ক্রিমিনালরা এমপি হয়ে যাবে, তখন কি হবে? তখন এই পুলিশরা তাকে স্যালুট করছে। ব্যারাকপুরের অবস্থাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, যে মুখে আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে আর তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এর পেছনে একটা বড় সড়ো চক্রান্ত আছে। আমাদের সোনার দোকানে যে ডাকাতি হলো, আপনারা জানেন, যখন পুলিশকে ধরতে হলো অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়েছে, সেখানে গিয়েছিল, ওখানে আবার ডাকাতি ট্রেনিং ক্যাম্প হচ্ছে, সেখান থেকে এসে গন্ডগোল করে আবার পালিয়ে যাচ্ছে। বিহারের জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে
এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। আর এদিকে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেই তৃণমূল সরকারকে তোপ সুকান্ত মজুমদারের। বাংলা বিরোধীদের ডাকাতি বরদাস্ত নয়, পাল্টা ফেরাদ হাকে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে, এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন, বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে। পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে। এটাও বিজেপির একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাঠাচ্ছে। সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। বাংলা বিরোধীদের ডাকাতি তো করতে দেবো না, সন্ত্রাসও করতে দেবো না। রবীন্দ্রনাথ ঘোষ প্রতিজ্ঞা করেছিলেন নিশীথ প্রামাণিককে পরাজয় না করতে পারলে মাছ খাবেন না, কিন্তু আজ সেই মাছ খেয়েই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। নিশীথের পরাজয়ে আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ। নমস্কার সবাইকে। ওনার সভায় লোকসভা নির্বাচনের আগে মাছ খেয়েই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিজ্ঞা করেছিলেন নিশীথ প্রামাণিককে পরাজিত না করতে পারলে তিনি আর আমিষ খাবেন না, তাই নিশীথের পরাজয়ে আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, নিশীথ প্রামাণিকের পরাজয়, আমিষ খেলেন রবীন্দ্রনাথ ঘোষ, আজ প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা ভাঙলেন তিনি মাছ খেয়ে, কি বলছেন তিনি এরপর? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো যে কোচবিহার জেলার রাজনীতিতে নিশীথ প্রামাণিক এবং রবীন্দ্রনাথ ঘোষ দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল। নিশীথ প্রামাণিক যখন যুব তৃণমূলে ছিলেন তখন রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। 2019 সালে পরবর্তীতে নিশীথ প্রামাণিক বিজেপিতে যোগ দেন এবং 2019 সালে প্রার্থী হন। তখন রবীন্দ্রনাথ ঘোষ জেলা তৃণমূল সভাপতি। সে সময় দুজনের মধ্যে বিরোধ ছিল এবং এখনও বিরোধ চলছে। এবারেও যখন লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক প্রার্থী হন, তারপর রবীন্দ্রনাথ ঘোষ ঘোষণা করেছিলেন যে নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে তিনি মাছ খাবেন না, অর্থাৎ আমিষ খাবার গ্রহণ করবেন না। এবং লোকসভা নির্বাচনের আগে এই কথা ঘোষণা করেছিলেন কোচবিহারে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে। এরপর কোচবিহারে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে, নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। এরপর এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে জেলা তৃণমূলের বর্ধিত কমিটির সভা ছিল, সেই সভায় তিনি আমিষ খাবার হিসেবে মাছ খান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক দুজনে মিলে রবীন্দ্রনাথ ঘোষকে সভামঞ্চে মাছ খাওয়ান এবং এরপরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন যে হ্যাঁ আমি এটা পণ করেছিলাম, অর্থাৎ মাছ খেয়ে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। ধন্যবাদ। মাছ খেয়ে আজ প্রতিজ্ঞা ভঙ্গ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। নিশীথ প্রামাণিককে পরাজিত করতে পারার পরই তিনি সেই প্রতিজ্ঞা ভাঙলেন তিনি, এবং আজ মাছ খেলেন, আমিষ খেলেন এবং প্রতিজ্ঞা ভঙ্গ করলেন তিনি। 2024 মার্চেই তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন, যদি রবীন্দ্রনাথ ঘোষ, তিনি তার প্রতিজ্ঞা ছিল নিশীথ প্রামাণিককে হারাতে না পারলে তিনি আর আমিষ খাবেন না। সেদিন কি প্রতিজ্ঞা করেছিলেন এবং আজ কি বললেন শুনবো। আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে, নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। আমি ঠাকুর মদন মোহনের সামনে একটা প্রতিজ্ঞা করি, জগদীশকে জেতানোর পরই
আমি আমিষ খাবো, মাছ মাংস খাবো, এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাবো না। আজকে জেলার সমস্ত স্তরে কর্মীরা, নেতারা এসছেন, তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম। নিরাপত্তাহীন হবেন নেতারা, কর্মীদের চাপের মুখে নিরাপত্তাহীন হতে চাইলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছেড়ে দিতে চাইলেন বাহিনীর জওয়ানদের নিরাপত্তা। আজই দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরে যাক, এবং সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে থানার আইসি পর্যন্ত সবার সাথে কথা বলছি, সবাইকে আবেদন জানাচ্ছি। আমাদের কর্মীদের প্রশাসনের উপর এখনো কোনো ভরসা নেই, কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে। কর্মীরা চাইলে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছাড়াও আমরা ঘুরতে পারি। রাজ্য সভাপতি হওয়ার পরে পেয়েছি, তার আগে তো আমি কেন্দ্রীয় বাহিনী ছিল না, তা আমার নিরাপত্তা কোথায় ছিল? গতকালই কর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ, কোচবিহারের শুভেন্দুকে অভিযোগ বিজেপি কর্মীদের। আমার বন্ধুকে ঘুমারি আটকে পার্টি পিছনে নিয়ে গিয়ে অনেক কিছু বলেছ তৃণমূলের লোকেরা, আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আপনারা সাধারণ মানুষ দেখেন, আপনি একটু ঘামে ঘামে সবার বাড়িতে যান। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার, আমরা কেমন করে কোথায় যাবো আমরা বলুন? আমরা তো বিজেপিরা করি। ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না, কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করব, যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে। আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। আর এসবই কটাক্ষ করছে তৃণমূল ও সিপিআইএম। মানুষের রায়ে গোহারান হেরে গিয়ে বিজেপির মুষল পর্ব এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে পর্যায়ে গেছে, এটা তারই বহিঃপ্রকাশ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হয়ে যাওয়া ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে দলকে সামলে উঠতে পারছে না। অন্যদিকে বিক্ষিপ্ত কিছু ঘটনাকে ভোট পরবর্তী হিংসার রূপ দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করছে। তারা যত এই ধরনের বদনাম করবে, বাংলার মানুষ এমনিই তাদের বিসর্জন দিয়েছে, আগামী দিনে প্রত্যেকটা নির্বাচনে আরো বেশি করে বিসর্জন দেবেন। দলের কর্মী আক্রান্ত হয়েছেন, কেন আক্রান্ত হবেন? বরং যে কোনো কর্মী বা যে কোনো সাধারণ মানুষ আক্রান্ত হলেই সবার দৌড়ে যাওয়া। শাসক যখন আক্রমণের নিজেদের দুষ্কৃতির জায়গায় দাঁড়িয়ে আছে, তখন প্রতিপক্ষ তাকে যেতেই যে কোনো আক্রান্ত মানুষের কাছেই যেতে হবে। কখন সুগন্ধ যাবেন, কখন সুগন্ধি যাবেন তা নিয়ে প্রচার বেশি হতে পারে, আর 10টা ক্ষেত্রে প্রচার না হতে পারে, কিন্তু বিপন্ন মানুষের পাশের ধারণাটা আমাদের সবার কাছে, বিশেষ করে পরবর্তী হিসাব রাজ্যে যেভাবে হচ্ছে।